প্রিয়াঙ্কার ইচ্ছায় ঋষি আর পিহুর ডিভোর্স হয়ে গেল। সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে ঋষি খুব টেনশন করতে থাকে, আর পিহু ভাবছে যে কে কে যুধাজিৎ বাবুকে ওপর থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেটা আমাদের জানতেই হবে। এরপর বারবার প্রিয়াঙ্কার সেই ফোনের কথাটা শুনতে থাকে, যেখানে যুধাজিৎ বাবু বলছিল যে তুমি কিচ্ছু চিন্তা করো না প্রি, তুমি শুধু একবার ঋষির সাথে বিয়েটা করে ফেলো, তারপর সমস্ত কিছু আমি দেখে নেব। বারবার এই কথাটাকেই শুনতে থাকে পিহু। আর ঋষি বলছে, মিস বৃষ্টিবাড়ি আপনি এগুলো কী করছেন, আমাকে একটু প্লিজ খুলে বলবেন? আমাদের হাতে আর বেশি সময় বাকি নেই, আর তারপরেও কেন আপনি এই সমস্ত কিছু শুরু করেছেন? আরেকটা করে দিন সমস্ত ফুরিয়ে যাচ্ছে, আমাদের হাতে কোনো টাকা আসছে না, এমনকি কোনো প্রমাণও পাচ্ছি না। তাহলে কি শেষ পর্যন্ত আমাকে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে হবে? এটাই লাস্ট অপশান? পিহু বলছে, না মিস্টার সেন, এটাই লাস্ট অপশান না। আমি তো চেষ্টা করছি, দেখুন আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো, আপনি কিছু চিন্তা করবেন না, দেখবেন আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আসলে যুধাজিৎ বাবুর মতন একটা নোংরা লোকের কাছে আমরা কোনো দিনও হেরে যাব না। আমরা আমাদের সৎ বুদ্ধি দিয়ে ঠিক বেরিয়ে আসবো এখান থেকে। শুধু আমাদের একসাথে কাজ করে যেতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। এরপর ঋষি অনেক ইনভেস্টরদের কাছে ফোন করতে থাকে, যারা কিনা ইনভেস্ট করবে বলেছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে এসে না করে দিচ্ছে, বলছে যে না, আমরা ইনভেস্ট করতে পারবো না। ঋষি অনেকবার 4-5বার ফোন করে, কিন্তু কেউই আর ইনভেস্ট করতে চাইছে না। আর তখন ঋষির চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে যাচ্ছে। পিহু বুঝতে পারছে ঋষির কষ্টটা, কিন্তু পিহুরও কিছু করার নেই। এরপর ঋষি বলছে, কি হয়েছে বলুন তো মিস বৃষ্টিবাড়ি, আর এস এন্টারপ্রাইজে কেউ ইনভেস্টই করতে চাইছে না, এটা আমার কাছে কেমন একটা অবাক লাগছে। আগে আর এস এন্টারপ্রাইজে ইনভেস্ট করার জন্য প্রচুর মানুষ ছুটে আসতো, আর এখন কেন এরকমটা হচ্ছে? পিহু বলছে, মিস্টার সেন, আমার মনে হচ্ছে এখানে যুধাজিৎ বাবুরই কোনো একটা হাত আছে, না হলে একই সাথে এতগুলো মানুষ না করতে পারে না। কিন্তু আপনি চিন্তা করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা ঠিক বার করতে পারবোই। আমাদের করতেই হবে, কারণ যুধাজিৎ বাবুর মতো মানুষের কাছে আমরা কখনো হেরে যেতে পারি না। ঋষির এই কথাটাই খুব লাগে গায়ে। আর তখন ঋষি মনে মনে বলছে, আপনি ঠিক বলেছেন মিস বৃষ্টিবাড়ি, আমার বাবা যেমন ওই লোকটাকে ব্রিজেশ আঙ্কেলকে ঠকিয়েছিল, সেরকম যুধাজিৎ বাবুও আমাকে ঠকাতে চাইছে। না, আমি কিছুতেই যুধাজিৎ বাবুর কাছে ঠকবো না, আমাকে ঠিক একটা রাস্তা বার করতেই হবে। এরপর সৌমেন আর তার দিদি মনিকা কথা বলতে থাকে। সৌমেন বলছে, আচ্ছা দিদি, এই যুধাজিৎ বাবুর লোকটার সম্পর্কে কিছু বলো না, ইনি কিন্তু বিশাল এখন ঠাটবাট হয়েছে জানো তো। আর ওনার মেয়ে প্রিয়াঙ্কার সাথেই শুনলাম ঋষির বিয়েও হচ্ছে। আর যদি সেরকমটাই হয়, তাহলে এই অপ্রতিম সেন শর্মার ছেলে ঋষির সমস্ত সম্পত্তি তো যুধাজিৎ বাবুর হয়ে যাবে। আর তখন মনিকা বলছে, তোমার সেটা মনে হয় সৌমেন? আমি এত কাঠখড় পুড়িয়েছি কি এটার জন্য? তখন সৌমেন বলছে, না দিদি, আমি তো তার জন্যই পুরো জিনিসটা জানতে চাইছি আর কি। তখন মনিকা বলছে, সমস্ত কিছুই জানতে পারবে, একটু সবুর করো। আর তুমি যুধাজিতের কথা বলছিলে, যুধাজিৎ হলো অপ্রতিমের সামান্য একটা পিয়ন ছিল, ওই সমস্ত চিঠি দেওয়া নেওয়া, হালকা গোপন কাজেও ও আমাকে একটু সাহায্য করতো, এই আর কি, আর কিছু না। কিন্তু এখন দেখছি হয় না যে মানুষকে খেতে দিলে বসতে চায় আর বসতে দিলে শুতে চায়, তো যুধাজিতের অবস্থাও তেমন হয়েছে। আজকাল ওর প্রচুর ঠাটবাট বেড়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপর সৌমেন বলছে, দিদি তাহলে ওকে শেষ করে দিচ্ছ না কেন রাস্তা থেকে, তাহলেই তো হয়। আর তখন মনিকা বলছে, না, অত সহজে যদি শেষ করা যেত তাহলে তো আমি শেষ করেই দিতাম, কিন্তু সেটা হয়তো হবে না, কারণ সেই দিন সেই রাতে বিজেশ মিত্র যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সমস্ত কিছু ফটো আর কিছু ইনফরমেশন ওর কাছে আছে, ও চাইলেই পুলিশকে দেখিয়ে দিতে পারে, তার জন্যই আমি কিছু বলতে পারছি না। সৌমেন বলছে, সে কি দিদি, তাহলে তো আমি বলবো বিশাল বড়ই একটা সমস্যা। তখন মনিকা বলছে, কোনো সমস্যা না, যেদিন মনে হবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে ওকে শেষ করতে টাইম লাগবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঋষি ঘুম আসছে না, রাতে ড্রয়িং রুমে বসে বসে ভাবতে থাকে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। আর ঠিক সেই সময় চলে এসেছে কাকুমণি এসে বলছে যে, ঋষি তোকে এরকম লাগছে কেন বাবা? তখন বলছে ঋষি যে, কি বলবো কাকাই, আসলে একটাও ইনভেস্টর আমাদের আর এস এন্টারপ্রাইজে ইনভেস্ট করতে চাইছে না। 910 কোটি টাকা যদি 28শে ফেব্রুয়ারির আগে জোগাড় করতে না পারি, তাহলে তো খুব বড় মুশকিলে পড়ে যাব, তাই একটু টেনশন হচ্ছিলো, এই আর কি।
তখন বলছে কাকুমণি যে তুই কিছু চিন্তা করিস না, দেখিস সব একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর মা একটা কথা বলে কি জানিস, সেটা হচ্ছে আমরা যদি সবাই একসাথে লড়াই করি তাহলে জিত আমাদের হবেই। আর তাছাড়া তোর মাথার উপরে পিহু আছে, পিহুর মতো মেয়ে থাকতে তোর ভয় কিসের বলতো? ওর ঠিক লাস্ট মোমেন্ট হলেও তোকে দেখবি বিপদ থেকে উদ্ধার করেছে। ওকে আমি খুব ভরসা করি রে ঋষি, ও দেখবি ঠিক একটা না একটা ব্যবস্থা করবি। শোন, আমি যেই কথাটা বলতে এসেছি। তখন ঋষি বলছে কী কথা কাকুমণি? এরপর কাকুমণি তার সমস্ত সেভিংস ইনভেস্ট যেখানে যা করেছে সমস্ত টাকাই ঋষির হাতে তুলে দিতে চায়। বলছে যে দেখ, আমি তোকে জন্ম দেইনি ঠিকই, কিন্তু তোকে আমি নিজের ছেলের মতোই দেখি, তাই বলছি এই টাকাটা তুই রাখ। তখন ঋষি বলছে কিন্তু কাকুমণি তুমি ভুল করছো, এখনও সৌমির বিয়ে দিতে হবে, ঋত্বিক সবে সবে বিয়ে করেছে, বিজনেস শুরু করেছে, এই টাকাটা তোমার লাগবে, তুমি প্লিজ আমায় দিও না। তখন কাকুমণি বলছে না, এটা তোর কাছেই থাক ঋষি, তোকে এগুলো রাখতে হবে। আমি জানি 910 কোটি টাকার কাছে এগুলো কিছুই না, কিন্তু আমি চাই তুই এগুলো রাখ, আর তোর কাছে অনেক মনোবল, এগুলো দিক, আমি সেটাই চাইছি রে ঋষি। ঋষি বলছে কিন্তু কাকুমণি তুমি কি করে ভাবছো আমি এগুলো নেব? এগুলো তুমি রেখে দাও, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করছি, আর মিস বৃষ্টিবাড়ি তো আছেই। তখন কাকুমণি বলছে ঠিক আছে, কিন্তু যখনই দরকার হবে অবশ্যই চাইবি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সৌমেন বলছে দিদি আর কিছুদিন বাদেই কিন্তু ওই প্রিয়াঙ্কার সাথে ঋষির বিয়েটা হয়ে যাবে, তখন তুমি কি করবে বলো তো? তখন মনিকা বলছে শোন, আগে ব্যবস্থাটা করতে হবে, তারপর দেখছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিককে বারবার পিহু বলছে খোঁজার জন্য যুধাজিৎ বাবুর সম্পর্কে, যুধাজিৎ বাবু আগে কি করতো, এখন তো কি করে, এই সমস্ত কিছু। আর তখন ঋত্বিক খুঁজতে থাকে, কিন্তু ঋত্বিক তেমন কোনো ডিটেলস পাচ্ছে না। 2003 সাল থেকেই যে যুধাজিৎ বাবু বিজনেস শুরু করে সেই ডিটেলসটাই শুধু আছে। পিহু বলছে 2001-এ বাবা কোহিনূর রাজবাড়ি বিক্রি করেছিল, তাহলে হিসাব মতন 2001-এই তো কেনা উচিত, কিন্তু 2003 পিহুর মাথায় কিছুই ঢুকছে না। আর না ঢোকারই কথা, কারণ যুধাজিৎ বাবু সামান্য পিয়ন থেকে এত বড় সাকসেস পেয়েছে শুধুমাত্র 2003 সাল থেকে, আর তার আগের কোনো ডিটেলস নেই। এরপর পিহু ভাবতে থাকে আমি বলছি না ঋত্বিক, কোনো না কোনো একটা কাণ্ড এই 2001 থেকে 2002 পর্যন্ত ঘটেছে, কিন্তু কি ঘটেছে সেটাই আমাদের জানতে হবে। এরপর সৌমেন তার দিদিকে বলছে দিদি তুমি আমাকে যাবজ্জীবন হওয়া থেকে আটকেছো, আমাকে নতুন একটা জীবন দিয়েছো, তোমাকে আমি একটা খবর তো দিতেই হবে। তখন মনিকা বলছে কি খবর? এত হেয়ালি না করে খবরটা দিয়ে দে। তখন সৌমেন বলছে তুমি যে বলছিলে না যে অপ্রতিম সেন শর্মার এই সমস্ত সম্পত্তি, ব্রিজেশ মিত্রর সম্পত্তি নেওয়ার কেউ নেই, ব্রিজেশ মিত্র সম্পত্তি নেওয়ার মতন 2 জন আছে যারা কিনা অন্য পরিচয়ে এখনও বেঁচে আছে। মনিকা বলছে আমার কিন্তু ভালো লাগছে না সৌমেন, পুরোটা খুলে বলো। তখন সৌমেন বলছে যে প্রিয়দর্শিনী মিত্র আর সুদর্শিনী মিত্র বেঁচে আছে, আর তারা সেন বাড়িতেই আছে। এটা শুনে মনিকা পুরোপুরি চমকে গেছে আর বলছে কি বলছো সৌমেন? সৌমেন বলছে একদম ঠিক বলছি, প্রিয়দর্শিনী মিত্র হলো ঋষির এখন বর্তমান ওয়াইফ, আর সুদর্শিনী মিত্রকে সেটা তো তুমি খুব ভালো মতন জানো, সেটা যাকে আমি বিয়ে করেছিলাম। আর এরপর তখন মনিকা পুরোপুরি চমকে গেছে, আর এরপর বলছে যে তাই নাকি, তাহলে তো খেলা এবারে বেশ জমে উঠবে। অপ্রতিম সেন শর্মাকে মাঝখানে রেখেই আমি ওই পিহুর থেকে সমস্ত টাকার খনি ব্রিজেশ মিত্র জেনে নেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চলে এসেছে প্রিয়াঙ্কা, ঋষির আর প্রিয়াঙ্কার বিয়ের কিছু অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। মেহেন্দি অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রিয়াঙ্কা বলছে যে আগে পিহুর আর বেবির ডিভোর্সটা হবে। তো ফাইনালি পিহু আর ঋষির ডিভোর্সটা কিন্তু হয়ে যাচ্ছে। পিহু পারবে তো শেষ মুহূর্তে ঋষির আর প্রিয়াঙ্কার বিয়েটা আটকাতে? কি মনে হচ্ছে কমেন্টসে জানাতে পারো।